আগামী ৩ মাসের মাথায় আমাদের WBCS পরীক্ষা। WBCS পরীক্ষায় ইতিহাস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস আছে। তো আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করব। এই ৩ মাসের মধ্যে WBCS প্রিলিমসের সমগ্র সিলেবাসটি কভার করার চেষ্টা করব এবং যাতে প্রিলিমস পরীক্ষায় ভালোভাবে কাট অফ ক্লিয়ার করা যায় সেই ধরনের একটা স্ট্র্যাটেজিও দেবো। তো আজকে আমি শুরু করছি প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসকে আমি মূলত ৮টি ভাগে ভাগ করে নিয়েছি। সেই ৮টি ভাগ হলো, একটি হচ্ছে স্টোন এজ, যেটি হচ্ছে প্রস্তর যুগ। অপরটি হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। এটা হচ্ছে বেদিক এজ, যেটা হচ্ছে বৈদিক সভ্যতা। একটা হচ্ছে এজ অফ বুদ্ধিজম জৈনিজম, যেখানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। মৌর্য পিরিয়ড, মৌর্য সময়কাল। পোস্ট মৌর্য কিংডম, যেটা হচ্ছে পরবর্তী মৌর্য সাম্রাজ্য। গুপ্তা পিরিয়ড, গুপ্ত সময়কাল এবং পোস্ট গুপ্ত পিরিয়ড এবং গুপ্ত পরবর্তী সময়কাল। মূলত সমগ্র প্রাচীন ভারতের ইতিহাসটাকে আমি এই ৮টি চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি এবং এই ৮টি চ্যাপ্টারে আমরা ধীরে ধীরে পড়ব প্রাচীন ভারতের ইতিহাস। তো প্রাচীন ভারতের ইতিহাস শুরু করার আগে আমরা কতগুলি প্রশ্ন মাধ্যমে ইতিহাসকে বোঝার এবং পড়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা ইতিহাস কেন পড়ব, ইতিহাসের গুরুত্বটা কী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সিভিল সার্ভিস পরীক্ষাতে ইতিহাসের এত গুরুত্ব কেন, কেন ইতিহাসকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। আর আমরা আমাদের কালচার সম্পর্কে কেন জানবো, মানে জেনে কী হবে। আর সবথেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে পরীক্ষায় কী রকমের প্রশ্ন আসতে পারে। এই 4টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে কেন গুরুত্বপূর্ণ। তো প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইউপিএসসি বা WBCS পরীক্ষাতে ইতিহাস বিষয়টি সিলেবাসের মধ্যে আছে, সেই জন্য তো এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সমাজ এবং আমাদের কালচার কীভাবে ইভলভ হয়েছে সেইটা জানা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের যে বৈচিত্র্যতা, আমাদের দেশের যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যটা জানাটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিশ্ব এবং সমগ্রভাবে যদি দেখা হয়, তাহলে আমাদের দেশের এখনকার পরিস্থিতি কী সেটা বোঝার জন্য ইতিহাস জানা দরকার। তাছাড়া দেশের বিভিন্ন সময়ের সমস্যা, বর্তমান সমস্যা এবং তার সমাধান কী হতে পারে তার উত্তর হয়তো আমরা ইতিহাস থেকেই পেতে পারি। এই ধরনের জিনিসগুলো জানার জন্য আমরা ইতিহাসকে পড়ব এবং জানব। এবার প্রথম যেটা বললাম যে আমাদের সোসাইটি কীভাবে ইভলভ হয়েছে এবং তার কালচার কীভাবে ইভলভ হয়েছে সেটা জানা। এবার আমরা এটা কেন জানতে যাব যে আমাদের সোসাইটি কীভাবে ইভলভ হয়েছে বা কালচার কীভাবে ইভলভ হলো, ইতিহাস জেনে কী হবে। তো ইতিহাস পড়ার আমি একটি স্ট্র্যাটেজি দিচ্ছি। ইতিহাস তো অনেকে অনেক রকমভাবে পড়ে, কিন্তু আমি এখানে যে ভাবে পড়ার জন্য বলছি, সেই ভাবে যদি কেউ পড়ে, ইতিহাস কোনোদিন কারো কাছে বোরিং লাগবে না, খুব মজার লাগবে এবং তথ্যগুলোও খুব সুন্দরভাবে মনে থাকবে। সেটা কি, আমরা যখন ইতিহাস পড়ব, যখন আমি শুরু করব ইতিহাস পড়াতে, স্টোন এজ শুরু করব, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শুরু করব, তখন আমরা একটা জিনিস দেখব যে প্রস্তর যুগে মানুষ পাথর নিয়ে নানা রকমভাবে অস্ত্র বানিয়েছে। তারপরে আগুনের ব্যবহার শিখেছে, শিকার করতে শিখেছে, চাকার ব্যবহার শিখেছে, মাটির পাত্র বানাতে শিখেছে। সেই মানুষই আবার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মতো, হরপ্পা সভ্যতার মতো এত উন্নত একটা সভ্যতা বানিয়েছে। সে তারপরে আমরা দেখতে পাবো বৈদিক সভ্যতা, ঋষি মুনিদের সভ্যতা। তারপরে আমরা জৈন, বৌদ্ধ এই সমস্ত ধর্ম এইগুলো দেখতে পাবো। তারপরে একটা বিরাট সাম্রাজ্য আছে। তো আমরা একটা দেখতে পাবো যে পাথর থেকে কৃষি, কৃষি থেকে নগর, নগর থেকে একটা সাম্রাজ্য কীভাবে বিস্তার করছে, সেই জিনিসটা আমরা শুধু পড়বো না বা আমরা শুধু জানবো না, আমরা সাক্ষী হিসাবে দেখব, সাক্ষী হিসেবে থাকবো। সমগ্র এই ইতিহাসের জার্নিতে আমরা একটা সাক্ষী হয়ে থাকবো আর দেখব, অবজার্ভ করব, অ্যাজ অ্যান অবজারভার, একজন সাক্ষী হিসেবে আমি পর্যবেক্ষণ করব কীভাবে সভ্যতা পাল্টাচ্ছে, কীভাবে কালচার আসছে, কীভাবে কালচারের বিবর্তন হচ্ছে, কীভাবে সভ্যতার বিবর্তন হচ্ছে, কীভাবে কৃষি থেকে গ্রাম, গ্রাম থেকে সমাজ, শহর, শহর থেকে একটা সাম্রাজ্য কীভাবে তৈরি হচ্ছে। এটা আমরা সাক্ষী হিসাবে দেখব। ইতিহাসের এই জার্নিতে আমরা সাক্ষী থাকব। সেই সাক্ষীভাবে যদি দেখি, তাহলে পরে ইতিহাস পড়তেও খুব মজা লাগবে, খুব ভালোও লাগবে। তাছাড়া দেখব যে আমাদের এই যে
আহ, ভারতবর্ষ, এখানে বিভিন্ন ধরনের ট্রাইব তারা কিভাবে মিলেমিশে আছে। আর ইন্ডো আরিয়ান, প্রি আরিয়ান, মানে আর্যরা ভারতে আসার আগে যারা ছিল, আর্যরা আসলো তারপরে, গ্রিক, শক, হুন, তুর্কি, কিভাবে বিভিন্ন ধরনের ধর্মের ভারতের মাটিতে জন্ম হয়েছে, এই সমস্ত বিষয়গুলা মানে আমরা সাক্ষী হিসাবে দেখব, সাক্ষী হিসাবে অবজার্ভ, জানার চেষ্টা করব। তো এই জন্যই গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও সবথেকে বড় গুরুত্বপূর্ণ, সিভিল সার্ভিস পরীক্ষাতে ইতিহাস আর কালচার জানা কেন বেশি গুরুত্বপূর্ণ? কেননা ইতিহাসে যদি কালচার জানি, ইতিহাস আমাদেরকে বলে কোনো এলাকার কালচার কীরকম, তার এলাকার সভ্যতা কীরকম, সেখানকার সভ্যতা কীরকম। তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা জানি, একজন সিভিল সার্ভেন্ট, একজন অফিসার যদি জানে, তাহলে তার ডিসিশন নিতে খুব সুবিধা হবে। মনে করো তার যেখানেই পোস্টিং হোক, সেখানকার কালচার সম্পর্কে, ইতিহাস সম্পর্কে যদি সে অ্যাওয়ার থাকে, তাহলে পরে না সে খুব সুন্দর করে সেখানকার মানুষকে পারসুয়েট করতে পারবে। পারসুয়েট মানে ধরো আমি একজন মানুষকে জানি, তার স্বভাব, চরিত্র সমস্ত কিছু জানি। যখন আমি জানি, তখন আমি জানি যে তাকে দিয়ে কীভাবে কাজ করিয়ে নিতে হয়। তো তাকে দিয়ে কীভাবে কাজ করে নিতে হবে আমি জানি এই জন্যই, কারণ আমি তার স্বভাব জানি। তো আমি যখন কোনো এলাকার কালচার জানবো, সেখানকার বিষয়গুলো সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানবো, তখন সেখানে কাজ করতে আমার খুব সুবিধা হবে। আমার ডিসিশন মেকিংয়ে খুব সুবিধা হবে। তো এই জন্যই মানে ইতিহাস পড়া দরকার। এছাড়া আমাদের যে ডাইভার্সিটি আছে, বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা আছে, আমাদের দেশে বিভিন্ন রকম বৈচিত্র্যতা আছে। তো কোনো দেশে যদি বৈচিত্র্যতা অনেক বেশি থাকে, তাহলে পরে সেই বৈচিত্র্যতা সেই দেশের দুঃখের কারণ হতে পারে। আবার সেই বৈচিত্র্যতাই সেই দেশের শান্তি আনতে পারে। কী রকমভাবে? মনে করো আমাদের দেশের কিছু অংশ আছে যেখানে মনে করো প্রচুর কয়লা পাওয়া যায়। তো যেখানে কয়লা পাওয়া যায় সেখানে কয়লা ইন্ডাস্ট্রি হবে। তো সেখানে কয়লা ইন্ডাস্ট্রি হয়। আর যেখানে চাষবাস হয় সেখানে এগ্রিকালচার হয়, চাষবাস হয়। যেখানে চাষবাস হয় সেখান থেকে জিনিসপত্র, খাবার সামগ্রী, শাক সবজি থেকে শুরু করে ফসলের সাপ্লাই কয়লার অঞ্চলে যাবে। আর কয়লা অঞ্চলের মানুষরা কী করবে, বা সেখানকার যে ইন্ডাস্ট্রি উঠবে সেখানে কী হবে, সেখানে মানুষ অ্যাজ এ লেবার হিসেবে কাজ করতে পারে। সেখানে বিভিন্ন রকমের জব অপরচুনিটি থাকবে। তো যখন একটা জায়গায় বিভিন্ন রকম ডাইভার্সিটি হয়, তখন একজন আরেকজনের উপরে ইন্টারডিপেন্ডেন্ট থাকে। আর এই ইন্টারডিপেন্ডেন্সির জন্যই একটা সুষ্ঠু সমাজ গড়ে ওঠে। তো ডাইভার্সিটি একটা অপরচুনিটি দেয়, কিন্তু যদি সেই ডাইভার্সিটি সম্পর্কে নলেজ থাকে, তাহলে পরেই কিন্তু একটা বড় অপরচুনিটি পাওয়া যায় সোসাইটি আরও ভালোভাবে ইভলভ করার জন্য। নাহলে পরে এই ডাইভার্সিটি অনেক দুঃখের কারণ হয়ে যায়। তাছাড়া যখন কেউ একজন জানবে ইতিহাস থেকে যে কীভাবে বাল্যবিবাহ সূচনা হয়েছে, কীভাবে পণ প্রথার সৃষ্টি হয়েছে, এর রুটটা কোথায়, যে যে মানুষ এর রুট জানে, সেই মানুষ কিন্তু যখন পণ প্রথার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা বাল্যবিবাহর এগেনস্টে কোনো রকম স্টেপ নেবে, তখন সে পুরো জিনিসটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাবে এবং সে ডিসিশন নিতে পারবে, কেননা সে তার ইতিহাস জানে, সে তার নেচারটাকে জানে। তখন এটাই। আর যখন যে মানুষ এটাকে খুব ভালোভাবে জানে, সেই একজন ভালো লিডার হতে পারে, একজন ভালো অফিসার হতে পারে। সেই জন্যই ইতিহাসের এই সমস্ত জিনিসগুলো জানা দরকার। তাছাড়া এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ নামকরণের পিছনে মূল কারণ হচ্ছে এখানে ভারত নামে একটা ট্রাইব থাকতো। সেই ট্রাইবের নাম অনুসারেই ভারত নামকরণ হয়েছে। এটাই সবথেকে অ্যাকসেপ্টেড আ থিওরি যেটা আছে সেইটাই। তাছাড়া এখানে আমরা আরও পড়ব, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লিপি সম্পর্কে পড়ব, অশোক সম্পর্কে পড়ব, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কেও পড়ব। তো ইতিহাসে আমরা আজকের এই লেকচার 1টা এটা খুবই ছোট, এবং এই লেকচার 1টাতে আজকে আমি বললাম যে ইতিহাস কেন পড়ব, ইতিহাসে কোন কোন জিনিসগুলো দেখা কেন গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো। তো পরের লেকচার থেকে আমরা স্টোন এজ থেকে শুরু করব। প্রথমে স্টোন এজ যখন শুরু করব, সমগ্র স্টোন এজটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, স্টোন এজের বিভিন্ন ভাগগুলা। তারপরে আমরা দেখব যে স্টোন এজের পর কীভাবে একটা বড় সভ্যতা আসছে, যেখানে মানুষ পাথরের অস্ত্র নিয়ে মারামারি করতো, শিকার করতো, আগুনের ব্যবহার করতে শিখেছে। সেই মানুষই কীভাবে এত সুন্দর আর এত
ডেভেলপ একটা সভ্যতা বানায় সেটা আমরা দেখব। তারপরে যখন আ আর্যরা বাইরে থেকে ভারতে আসে তারা কীভাবে একটা বৈদিক সভ্যতা এত সুন্দর একটা সভ্যতা যেটা ঋষিমুনিদের সভ্যতা, সেই সভ্যতা কীভাবে ইভলভ হয় সেটা আমরা দেখব। কীভাবে বেদ সম্পর্কে আমরা জানতে পারবো, বেদের বিভিন্ন ভাগগুলো সম্পর্কে জানতে পারবো সেখানে। তাদের কালচার সম্পর্কে জানতে পারবো। তারপরে দেখব যে কীভাবে বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম ভারতের মাটিতে কীভাবে তাদের জন্ম হয়। তারপরে আমরা যখন মৌর্য সাম্রাজ্য পড়ব সেখানে অশোক সম্পর্কে খুব ভালো করে পড়ব, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে ভালো করে পড়ব। তারপর পরবর্তী মৌর্য যুগ সম্পর্কে খুব ডিটেইলডে আলোচনা করব। গুপ্ত যুগ হচ্ছে এমন একটা যুগ যে যুগে প্রথম মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়। মানে মন্দির যে কালচারটা শুরু হয় মন্দিরের সেটা হচ্ছে গুপ্ত যুগে শুরু হয়। তো গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত যুগে ওই সময়তে আর্যভট্ট, বরাহমিহির অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন। কালিদাস অনেক পণ্ডিত ব্যক্তি ছিল। সেই গ্রেট গুপ্ত পিরিয়ড সম্পর্কে আমরা জানব। তারপর গুপ্ত পরবর্তী সময়ে হর্ষবর্ধন এই সমস্ত সময় নিয়ে আমরা তখন আলোচনা করব। তো আজকের এই লেকচারটা এই পর্যন্তই ছিল। এবার কিছু কোয়েশ্চেন আমি যেটা বলেছিলাম যে শেষে আমরা কিছু প্রশ্ন দেখব। পরীক্ষাতে সাধারণত কী ধরনের প্রশ্ন আসে? পরীক্ষাতে যেমন কোয়েশ্চেন আসে, এখানে যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ এ ব্রহ্মণাদিনী হু কম্পোজ সাম হাই নেম অফ বেদাস? মানে এখানে বলতে চাইছে যে এদের মধ্যে কে ছিলেন যিনি বেদের স্তোত্রগুলাকে কম্পোজ করেছিলেন? তো এখানে এটা খুবই যে কমন কোয়েশ্চেন তা না, এটা খুব আনকমন কোয়েশ্চেন। এটা অনেক আগে পরীক্ষাতে একবার এসেছিল। তো এইখানে অপশন আছে লোপামুদ্রা, গার্গী, লীলাবতী, সাবিত্রী। তো এখানে হচ্ছে উত্তর হবে লোপামুদ্রা। তো লোপামুদ্রা, গার্গী এনারা খুবই বৈদিক যুগে একদম খুবই বিখ্যাত দার্শনিক ছিল। সমগ্র পৃথিবীর ইতিহাসে একমাত্র ভারতেই মহিলা দার্শনিক পাওয়া যায়। তাছাড়া আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সেরকম কোনো মহিলা দার্শনিক নেই। দ্বিতীয় প্রশ্ন যেটা, হুইচ অফ দ্য ফলোইং স্ক্রিপ্ট অফ এনসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ রিটেন ফ্রম রাইট টু লেফট? ভারতের ইতিহাসে কোন ধরনের লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো? তো সেই লিপিটা হচ্ছে খরিষ্ট লিপি। তো যখন আমরা ইতিহাসে পড়ব ব্রাহ্মী লিপি, খরিষ্ট লিপি কী এগুলো তখন ডিটেইলড বলব, তখন খুব ভালো করে এগুলো বোঝা যাবে। আমি আজকে শুধু বললাম যে কী রকমের কোয়েশ্চেন আসে সেটা দেখানোর জন্য। এটা একটা কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন এখন বিশেষ করে WBCS মেন্সের পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন দেখা যায় যে হোয়াট ইজ আর কমন টু দ্য হিস্টোরিক্যাল প্লেসেস নোন অ্যাজ অজন্তা অ্যান্ড মহাবলীপুরম? মানে দুটি ঐতিহাসিক জায়গার নাম দিয়েছে, একটা হচ্ছে অজন্তা, একটা হচ্ছে মহাবলীপুরম। মানে এই দুটো মানে ইতিহাসে কী জন্য বিখ্যাত বা কিসের জন্য জানা যায়? তো এখানে যেটা অপশন আছে, বোথ আর বিল্ড ইন সেম পিরিয়ড। দুটি একই সময়ের কথায় বলা হচ্ছে যে এই দুটো জায়গার সম্পর্কে। তো এটা না, একই সময় নয়। যখন আমি পড়াবো তখন আমি আরও ডিটেল বলব। বোথ বিলং টু দ্য সেম রিলিজিয়াস ডিনোমিনেশন। দুটো একই ধর্মের জন্য দুটো জায়গাকে জানা যায়, সেটাও না। বোথ হ্যাভ রক কাট মুভমেন্ট। তো এটা হচ্ছে সঠিক উত্তর, বোথ হ্যাভ রক কাট মুভমেন্ট। রক কাট মুভমেন্ট মানে দুটো জায়গাতেই পাথরের যে ভাস্কর্য আছে, মানে পাথর কেটে যে ভাস্কর্য বানানো হয়েছে, স্থাপত্য ভাস্কর্য বানানো হয়েছে, যে মনুমেন্টগুলো বানানো হয়েছে, তো সেটা দুটো জায়গার ক্ষেত্রে একই, যে পাথর কেটে। যদি কখনও অজন্তা গুহার ছবি দেখো, আমি যখন পড়াবো তখন দেখাবো, তো পুরো যে গুহাটা কীভাবে পাথর কেটে গোটাটাকে বানিয়েছে, গুহা কেটে বানানো হয়েছে। তো দুটোই রক কাট মনুমেন্টের জন্য জানা যায়। তো এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। তো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমি যখন পড়াবো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী লেকচারে আমরা স্টোন এজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।